Welcome to my class. Welcome all of students class 12. আজকের আলোচনা সেমিস্টার 4 এর একটি গুরুত্বপূর্ণ টপিক রাসায়নিক গতিবিদ্যা থেকে বিক্রিয়ার ক্রম কিভাবে আমরা নির্ণয় করব। ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন। দেখো এর দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রারম্ভিক হার পদ্ধতি, যেটাকে আমরা বলি ডিরেক্ট রেট মেথড, তার সাথে আছে অর্ধায়ু পদ্ধতি বা হাফ লাইফ মেথড। এই দুটো পদ্ধতি আমরা আলোচনা করব সবিস্তার। তার সাথে থাকছে যে বিভিন্ন ক্রমের বিক্রিয়ার যে হার ধ্রুবক তার একক, সেই একক নিয়ে আমরা আলোচনা করব। এবং লেসনে বেশিরভাগ অংশ জুড়ে থাকছে কিছু নিউমেরিক্যালস, অর্থাৎ হার ধ্রুবক সংক্রান্ত বা বিক্রিয়া হার গণনা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। চলো বেশি কথা না বাড়িয়েই একদম মূল পর্বে আমরা ফিরে আসি, যেখানে আজকের আলোচনা শুরু করতে পারবো। আজকের আলোচনায় আমরা প্রথম বিক্রিয়ার ক্রম অর্থাৎ অর্ডার অফ এ কেমিক্যাল রিঅ্যাকশন, সেটা কিভাবে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা যায় সেই নিয়ে আলোচনা করব। তাহলে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন of order of a reaction, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো এই অর্ডার অফ এ রিয়াকশন এক্সপেরিমেন্টাল দুটো উপায়ে করা যেতে পারে। একটা হচ্ছে ইনিশিয়াল রেট মেথড এবং অপরটি হলো অর্ধায়ু পদ্ধতি বা হাফ লাইফ মেথড। তো প্রথম আমরা আলোচনা করব ইনিশিয়াল রেট মেথড নিয়ে। দেখো ধরা যাক একটা কেমিক্যাল রিয়াকশন, আমরা ইনিশিয়াল রেট মেথডে কি করে তার অর্ডার অফ রিয়াকশন কেমিক্যাল রিয়াকশন বের করতে পারবো সেটা আমরা আলোচনা করে নিই। তো দেখো একটা কেমিক্যাল রিয়াকশন আমি ধরে নিচ্ছি এ বি এর সাথে বিক্রিয়া করে নিম্নরূপে এবং প্রোডাক্ট তৈরি করে। ওকে, এখন এক্ষেত্রে রেট ল বা বিক্রিয়া হার এর সাধারণ সমীকরণ আর সমান আমরা আগে পড়েছি কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এক্স কনসেন্ট্রেশন বি টু দি পাওয়ার ওয়াই। তো সেক্ষেত্রে দেখো কে সমান কি না হার ধ্রুবক, এটাকে আমরা বলি রেট কনস্ট্যান্ট। ওকে, এক্স ওয়াই কি, এক্স আর ওয়াই হলো ঘাত, এটাকে আমরা বলি বিক্রিয়কের বা বিক্রিয়ক এর সাপেক্ষে ঘাত আর বি এর সাপেক্ষে ঘাত। তাহলে যদি বলি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত, এটাকে বলা হয় এক্স, এবং বি এর সাপেক্ষে ক্রম কত ওয়াই, সামগ্রিক ক্রম কত না আমরা সেটাকে বলি বিক্রিয়াটির সামগ্রিক ক্রম হলো এক্স প্লাস ওয়াই। এখন প্র্যাকটিক্যালি কি করা হয় ল্যাবেতে এক্সপেরিমেন্ট করার সময়, দেখো মনে করো আমি ধরে নিচ্ছি যে এ কনসেন্ট্রেশন অফ এ, ইনিশিয়ালি আমি এটা ধরে নিলাম A1 কোনো একটা রেট, সেক্ষেত্রে রেট 1 সমান এইটা কে কনসেন্ট্রেশন B1, এটা ইনিশিয়ালি। এবার কি করলাম A1টাকে ফিক্সড করলাম, অর্থাৎ আর একটা এক্সপেরিমেন্ট করব যেখানে সেটাকে আমি রেট 2 বললাম। সেক্ষেত্রে কি করলাম এ এর গাঢ়ত্বকে স্থির রেখে ধরে নাও বি এর গাঢ়ত্বকে দ্বিগুণ করলাম, বা 3 গুণ করা যায় বা 4 গুণ করা যায়, এবং সেটা আমি ধরলাম B2। সেক্ষেত্রে আমার একইভাবে আমরা রেট লটা লিখবো, রেট ল বা বিক্রিয়ার সূত্র লিখবো, সেক্ষেত্রে B2 টু দি পাওয়ার ওয়াই হবে। এখন সেক্ষেত্রে রেটটা আমি ধরে নিচ্ছি R2। এখন R1 বাই R2 তাহলে কি দাঁড়াচ্ছে না, দেখো কনসেন্ট্রেশন A1 টু দি পাওয়ার এক্স B1 টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই কে কনসেন্ট্রেশন A1 টু দি পাওয়ার এক্স। এই যেহেতু এই কনসেন্ট্রেশন এটা আমরা ফিক্সড রেখেছি, তার মানে এটা ক্যান্সেল হবে, তাহলে জাস্ট বেরোবে কি B2 টু দি পাওয়ার ওয়াই। এখন আমি যদি B2টা দ্বিগুণ করি তাহলে আমি B2 সমান লিখতে পারি 2 ইন্টু B1, তাহলে সেক্ষেত্রে আমার আসছে কত না 1/2 টু দি পাওয়ার হোল ওয়াই।
B1 কেটে B2 সমান আমি ধরে নিচ্ছি 2B1, এরকম বা 3B1, এটা এরকম করতে পারি। তাহলে জাস্ট R1/R2 থেকে এবার আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা পুট করলে ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি। তো এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা ওয়াই পেতে পারি, অর্থাৎ বি বিক্রিয়কের সাপেক্ষে গাঢ়ত্বটা ক্রমটা বের করলাম। ঠিক একইভাবে আমরা যদি এক্সটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করব না, আমি B1-এর গাঢ়ত্বকে স্থির করে A1-এর গাঢ়ত্ব আমরা কী করব 2 গুণ বা 3 গুণ করে রেট বের করব, এবং এই যে পদ্ধতি আমরা দেখালাম সেই পদ্ধতিতে আমরা এক্সের মানও নির্ণয় করতে পারবো। এবার এক্স আর ওয়াই পেয়ে গেলে আমরা ওভারঅল যে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন সেটাও পেয়ে যাব। এবার দেখো দ্বিতীয় আর একটা পদ্ধতি হচ্ছে হাফ লাইফ মেথড বা অর্ধায়ু পদ্ধতি, বাংলায় এটা আমরা বলি অর্ধায়ু পদ্ধতি। দেখো এই অর্ধায়ু পদ্ধতি কাদের ক্ষেত্রে লিমিট করা হচ্ছে, দেখো না বলছে যেসব বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হার সমীকরণে একটি গাঢ়ত্ব রাশি আছে, ধরুন এ থেকে বিক্রিয়া করে তৈরি হচ্ছে বি এবং সি, তাহলে এক্ষেত্রে এ হচ্ছে আমার একটি বিক্রিয়ক, বিক্রিয়া হার সমীকরণে এ। তা সেক্ষেত্রে বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব আমি যদি এ ধরি এবং এই বিক্রিয়াটা যদি এন ক্রমের হয়, এন ক্রমের বিক্রিয়া যদি ধরে নিই আর কি, তাহলে দেখো অর্ধায়ু টি হাফ প্রমাণ করবে, আমরা রেট ল ইকুয়েশন যখন ইন্টিগ্রেশন ইকুয়েশন এস্টাবলিশ করবো সেখান থেকে জানতে পারবে টি হাফ সমানুপাতি হবে 1/a⁴n-1। তাহলে এবার দেখো আমরা যদি এই এ রিঅ্যাক্ট্যান্ট এর দুটো ভিন্ন গাঢ়ত্ব, একটা ধরে নিচ্ছি A1-এ আমরা রেট A1-এ আমরা কি পাবো না টি হাফ পাবো একটা অর্ধায়ু, আবার আরেকটা গাঢ়ত্ব আমি ওই এ বিক্রিয়কেরই নিলাম, সেই বিক্রিয়কে তার আমি টি হাফ বের করলাম। তাহলে দুটি ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে না, প্রথম ক্ষেত্রে দাঁড়াচ্ছে টি হাফ যখন গাঢ়ত্ব A1 তখন আমরা সমানুপাতি লিখতে পারি কি বলতো 1/a⁴n-1। ঠিক একইভাবে দ্বিতীয় যখন গাঢ়ত্ব আমার A2 তখন আমার টি হাফ কী হচ্ছে না টি হাফ সমানুপাতি এটাকে 2 করলাম, যখন A2 গাঢ়ত্ব তাহলে A2 দি পাওয়ার কী হবে n-1। তো এক্ষেত্রে আমরা যদি এটাকে জাস্ট ভাগ করে দিই, অর্থাৎ টি হাফ 1/t², সমান দাঁড়াচ্ছে কি না A2/A1 হোল টু দি পাওয়ার n-1। সুতরাং এই দুটো অর্ধায়ু এবং A1 A2-র মান যদি জানি তাহলে সেখান থেকে আমরা n-1 থেকে n সহজেই ক্যালকুলেশন করতে পারব। তো এই দুটো পদ্ধতির সাহায্যেই মূলত বিক্রিয়া ক্রম নির্ণয় করা যেতে পারে। তো এখন আজকের নেক্সট আলোচনা আমাদের বিক্রিয়ার হার ধ্রুবকের একক। দেখো কোনো বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়াটির সামগ্রিক ক্রম এবং সময়ের একক দ্বারা নির্ধারিত হয়। একটা উদাহরণ নিয়েই দেখা যাক। বিক্রিয়ার ক্রম, ধরো এন ক্রম একটা বিক্রিয়া আমি ধরে নিচ্ছি, এন ক্রম বিক্রিয়া। আমরা সেই বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক গণনা করতে চাই। এবার এক্ষেত্রে একটা রাসায়নিক বিক্রিয়া ধরে নিচ্ছি যে এ বিক্রিয়া করে একটা বিক্রিয়াত প্রোডাক্ট পি তৈরি করে। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি এন ক্রমের বিক্রিয়া হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি বিক্রিয়া হার আর সমানুপাতিক a⁴n, তার থেকে আমরা লিখতে পারি সমান বিক্রিয়া হার ধ্রুবক ইন্টু কনসেন্ট্রেশন a⁴n, যেক্ষেত্রে n হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে দেখো এই বিক্রিয়ায় কনসেন্ট্রেশন এটা কি না বিক্রিয়কের ওই মুহূর্তে মোলার গাঢ়ত্ব। সুতরাং কে সমান আমরা বিক্রিয়ার হার ধ্রুবক সমান কি লিখতে পারি না রেট ইকুয়েশনের রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন a⁴n। তাহলে এখানে কে এর একক কী হবে সমান বিক্রিয়া হারের একক। তো বিক্রিয়া হারের একক আমরা জানি কি মোল পার লিটার, আর বিক্রিয়া হারের একক আর a⁴n। দেখো বিক্রিয়া হার আমরা নর্মালি প্রকাশ করি, হ্যাঁ আবার সেকেন্ড একটা ইনভার্স হবে, কারণ দেখো পার সেকেন্ডে তো বিক্রিয়া হার প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখবো মোল পার লিটার পার সেকেন্ড। আর কনসেন্ট্রেশন না সেটা তো স্যার জানি মোল পার লিটার, তার আবার হোল টু দি পাওয়ার n। তো
তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি কি দাঁড়াচ্ছে না মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 মাইনাস এন। কারণ এইটাকে আমি পুরোটা যদি আমি 1 ধরে নিই তাহলে 1 মাইনাস এন হচ্ছে সূচকের নিয়মে, তারপর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে দাঁড়ালোটা কি না মোল পার লিটার, অনেকে লিটারকে আবার ডিএম কিউব মানে ঘন ডেসিমিটারও লিখতে পারে, তাহলে ডিএম মাইনাস 3ও লেখা যেতে পারে। বাট আমরা যদি মোলার গাঢ়ত্বকে মোল পার লিটারে লিখি তাহলে নর্মালি কে বা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবকের এককটা অর্থাৎ কে এর এককটা কী দাঁড়াচ্ছে না মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন এস মাইনাস 1। এরপর এখন গাঢ়ত্ব যদি গ্যাসীয় মানে বিক্রিয়ক পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মোলার গাঢ়ত্বটাকে প্রকাশ করব ওই 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 পদার্থের আংশিক চাপ দিয়ে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এককটা পাল্টে যাবে। তাহলে সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক যদি বিক্রিয়ক গ্যাসীয় হয় তখন আমরা লিখব অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার -1 মাইনাস এন সেকেন্ড ইনভার্স, এইভাবে প্রকাশ করব। এবার কয়েকটা উদাহরণ নিয়ে বিষয়টাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক। ধরা যাক একটা শূন্য ক্রমের বিক্রিয়া, অর্থাৎ একটা বিক্রিয়ায় এ থেকে বি তৈরি হচ্ছে, এটা ধরে নেওয়া হচ্ছে n = 0 অর্থাৎ শূন্য ক্রমের বিক্রিয়া। সেক্ষেত্রে রেট ল ইকুয়ালস কী হবে, রেট ল সমান কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 0। সিম্পলি আমরা লিখতে পারি কে। তাহলে সেক্ষেত্রে তোমার বিক্রিয়া হার ধ্রুবকের একক অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক কে এর একক কী হবে, দেখো মোল পার লিটার টু দি পাওয়ার 1 মাইনাস এন। তাহলে এন এর মান 0 হলে 1 মাইনাস 0 তার 1, সিম্পলি 1 হচ্ছে আর সেকেন্ড ইনভার্স হচ্ছে। তাহলে যদি শূন্য ক্রমের বিক্রিয়া হয়, শূন্য ক্রমের বিক্রিয়া, তো শূন্য ক্রমের বিক্রিয়ার হার ধ্রুবকের একক অর্থাৎ কে এর একক কি দাঁড়ালো, কে এর একক দাঁড়ালো মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মানে সিম্পলি মোল পার লিটার পার সেকেন্ড। আর যদি বিক্রিয়ক গ্যাসীয় হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স। এবার একটা উদাহরণ ধরে নিই এ থেকে বি, যেখানে এন সমান 1, তাহলে সেক্ষেত্রে আর সমান কী হবে, কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার 1। সেক্ষেত্রে বিক্রিয়া হার ধ্রুবকের একই নিয়মে আমরা পাচ্ছি মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস 1 সেকেন্ড ইনভার্স, তার মানে জাস্ট ইউনিটটা হবে সেকেন্ড ইনভার্স। তো এইভাবে তোমরা যে কোনো বিক্রিয়ার ক্রমের ক্ষেত্রে ধরো যাক একটা ভগ্নাংশ ক্রমের বিক্রিয়া n সমান হাফ, এ থেকে মনে করো সি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে একইভাবে আর আমরা সমান লিখব কে কনসেন্ট্রেশন এ হোল টু দি পাওয়ার হাফ, এবং সেক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবক কে এর একক কী হবে না মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 মাইনাস হাফ সেকেন্ড ইনভার্স। তার মানে সিম্পলি এটা এখান থেকে আমরা লিখতে পারি মোল পার লিটার হোল টু দি পাওয়ার হাফ সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের দেখো এখানে একটা এক্সপেরিমেন্টের রেজাল্টগুলো দেখানো হচ্ছে। এই রেজাল্টে তোমরা দেখছো 1 নম্বর যে নাইট্রিক অক্সাইড হচ্ছে তোমার এখানে রিঅ্যাক্ট্যান্ট 1 এবং রিঅ্যাক্ট্যান্ট 2 হচ্ছে ক্লোরিন। এক্ষেত্রে লক্ষ্য করো ক্লোরিনের গাঢ়ত্ব একই রেখে যখন এটাকে 3 গুণ করা হলো 0.01 0.03, অর্থাৎ রেট ইকুয়েশনে আমরা দেখছি যে যখন কনসেন্ট্রেশন অফ এনও এর আমি অর্ডারটা আমি জানি না, আমি ধরে নিলাম এটা এক্স। তো এখানে কি করা হলো, এনওর গাঢ়ত্বকে কি করা হলো ধরে নিচ্ছি আমি প্রাথমিক হচ্ছে গাঢ়ত্ব এ, তারপরে কি করা হলো এটাকে 3 গুণ করা হলো, তাহলে এ টু দি পাওয়ার এক্স আর 3a টু দি পাওয়ার এক্স। এখানে রেট 1, এটাকে আমি ধরলাম রেট 2। সেক্ষেত্রে দেখো রেট 1 আর রেট 2 ডিফারেন্স এটা দেখো লক্ষ্য করো 2.4 আর এখানে হয়ে গেছে 2.16, কিন্তু এখানে লক্ষ্য করো 10 টু দি পাওয়ার -3, এটা 10 টু দি পাওয়ার -4। তাই জাস্ট আমরা কি করব এখানে ভাগ করে দেবো 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এইটা ভাগ করলে আসে ভাগফলটা 9 মানে 9 এর নিচে 1 সমান আমরা লিখতে পারি কি না রেট 1 এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 9 এ টু দি পাওয়ার 9 এ টু দি পাওয়ার এক্স কেটে গেল, তাহলে কি দাঁড়ালো হোল টু দি পাওয়ার এক্সটা আমার রয়ে যাবে, কারণ 1/3 টু দি পাওয়ার এটা 9 না,
এটা 1/3 টু দি পাওয়ার এক্স, 1/3 টু দি পাওয়ার এক্স। আর এইটা ভাগফলটা আসতেছে 1/9, সরি এটা 1/9। তাহলে 1/9কে আমরা লিখতে পারি 1/3 এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/3 হোল টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে দেখো সিম্পলি 2 সমান হলো এক্স। তাহলে বিক্রিয়ার ক্রম কত হলো? এক্সের সাপেক্ষে 2। একইভাবে দেখো এইখানে 2 এবং 3 নিয়ে দেখো কনসেন্ট্রেশন এনও এটাকে স্থির রেখে এটাকে দ্বিগুণ করা হলো। তাহলে একই নিয়মে আমরা কি লিখতে পারি না 0.04 মানে অর্থাৎ 3 নম্বরকে ভাগ করছি আমরা 2 নম্বর দিয়ে 0.02, অর্থাৎ বিক্রিয়কের গারত্ব এইটা হোল টু দি পাওয়ার আমরা ক্রমটা ধরে নিচ্ছি আমার ওয়াই, ক্রমটা ধরে নিচ্ছি ওয়াই সমান কি হবে? রেট ইকুয়েশন দিয়ে বা লিখো। তাহলে প্রথমে লিখতে হবে 4.32 হোল টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো এখানে দেখো ভাগফলটা কত আসছে না 2 আসছে। ভাগফলটা সিম্পলি 2 মানে 2 টু দি পাওয়ার 1। আর এখানেও দেখো ভাগফলটা আসছে 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই এর মান কত হচ্ছে 1। তাহলে বিক্রিয়ার আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার যে রেট ল NO হোল টু দি পাওয়ার হচ্ছে 2 আর ক্লোরিন হোল টু দি পাওয়ার হচ্ছে 1। সো এটা সামগ্রিক ক্রম হবে 2 + 1 = 3 বিক্রিয়া। বিক্রিয়ার হার সূত্র আমরা কি লিখব? এই যেটা বললাম এটা হলো বিক্রিয়ার হার সূত্র, এবং এটা স্পেসিফিক্যালি এখান থেকে আমরা হার ধ্রুবকটা নিয়ে চলে আসবো। তাহলে একটুখানি মুছে দিতে হবে, এইখানটা একটুখানি মুছে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না বিক্রিয়ার হার ধ্রুবক হার সূত্র হচ্ছে আর সমান কে, হার ধ্রুবক নিয়ে এলাম। এবার কনসেন্ট্রেশন NO হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার এবং ক্লোরিনের কনসেন্ট্রেশন হোল 1। এবার বলা আছে কোশ্চেনে বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে এটা কি। এবার এই হার ধ্রুবক বের করতে গেলে তোমরা কি করতে পারো, যে কোনো একটা সমীকরণে আমি ধরলাম 3 নম্বর সমীকরণে আমি কি করলাম ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে 3 নম্বর সমীকরণে ভ্যালু পুট করলে কি আসছে দেখো, 3 নম্বর সমীকরণে সরি 1 নম্বর সমীকরণেই পুট করো না, অর্থাৎ 3 নম্বরে যাবো কেন। বিক্রিয়ার হার ধ্রুবক সমান কি লিখতে পারি? কে রেট ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন AO হোল স্কোয়ার কনসেন্ট্রেশন Cl2 হোল 1। তাহলে এখানে রেট আমার কত দেওয়া আছে না স্যার 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ইউনিটটা অবশ্যই উল্লেখ করো মোল পার লিটার পার সেকেন্ড, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন NO দেওয়া আছে দেখো 0.01 মোল পার লিটার হোল, তারপরে কী হবে অর্ডার 2, তারপরে হোল স্কোয়ার হচ্ছে ইন্টু 0.02 Cl2 মোল পার লিটার। তো এটাকে ভাগ করলে জাস্ট আসছে দেখো 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 মোল পার লিটার হোল টু দি পাওয়ার কী হবে হোল টু দি পাওয়ার -2 সেকেন্ড -1। এই হচ্ছে ইউনিটটা আসছে। তাহলে বিক্রিয়া হার সূত্রের এককটা চলে এলো। এটা -2 কেন এলো? কারণ দেখো 1 - n ভ্যালুটা কত না 1 - 3 = -2, ওই জন্য মোল পার লিটার টু দি পাওয়ার 1 - n সেটা -2 নর্মালি এমনি আসবে, তাই না? নেক্সট কোশ্চেন, একটি গ্যাসের দেখো বিয়োজন বিক্রিয়ায় আমরা ধরে নিচ্ছি গ্যাসটা এ একটা গ্যাস, এর বিয়োজন বিক্রিয়ায় আমি ধরে নিচ্ছি তৈরি হচ্ছে একটা প্রোডাক্ট পি। এবার এই গ্যাসটির দেখো ইনিশিয়ালি যদি আমরা মানে মোলার কনসেন্ট্রেশন ধরি এ মোল পার লিটার, তাহলে তখন প্রোডাক্ট তো 0, তার কারণ টাইমিং = 0। এবং টি সমান যখন বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় টি ধরলাম, তখন বলেছে যদি গ্যাসটির 5% বিয়োজিত হয় তাহলে এ মাইনাস, তখন বিয়োজিত কত হবে না এ ইন্টু 5% মানে 5 এর 100। তার মানে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে মানে এ ছিল তার মধ্যে আবার 5% বিয়োজিত হলো মানে 5 গুণিত, তাহলে কতখানি রইল না A/20। তাহলে এই মুহূর্তে আমার ওই মুহূর্তে যে সময়ে টি সময়ে গাঢ়ত্বটা হচ্ছে কত না 19 A/20। তো সেক্ষেত্রে আমরা রেট ল কি লিখতে পারি? রেট ল লিখতে পারি আর সমান কে কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার, আমি ধরে নিচ্ছি বিক্রিয়াটা n ক্রমের, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কে কনসেন্ট্রেশন 19 A/20 হোল টু দি পাওয়ার n। তো এক্ষেত্রে রেট দেওয়া আছে 7.25, তাহলে আমরা আর এর জায়গায় এখানে লিখতে পারবো কত না 7.25 মোল পার লিটার পার সেকেন্ড।
এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো যখন 20% বিয়োজিত হয় একই নিয়মে কী হবে, এ ছিল টি সময় পরে যদি বিক্রিয়াটা দেখা যাচ্ছে 20 সেকেন্ড 20% যখন বিয়োজিত হচ্ছে, তার মানে আমরা লিখবো 20 A/100। তার মানে জাস্ট এটা কত হবে, ভাগ করলে 5 × 4A/5। তার মানে যে মুহূর্তে 4A/5 গাঢ়ত্ব থাকছে এর, সেক্ষেত্রে রেট হচ্ছে কত, একই নিয়মে রেট হচ্ছে 5.14 সমান আমরা লিখতে পারি কে কনসেন্ট্রেশন 4A / 5 হোল টু দি পাওয়ার n। তাহলে এবার জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে দেখো কে কেটে গেল, আর 7.25/5.14 এটাকে ভাগ করলে আসছে 1.41 সমান, এইটাকে ভাগ করলে দেখো 19/20 গুণিত 5-এর নিচে 4 এ কেটে গেল, তাহলে সিম্পলি আসছে ভাগ করলে 1.1875 হোল টু দি পাওয়ার আমার n। ওকে, এই 1.45কে আমরা লিখতে পারি 1.1875 হোল টু দি পাওয়ার 2 সমান আসছে 1.1875 হোল টু দি পাওয়ার n। তাহলে n এর মান অবভিয়াসলি এখানে কি দাঁড়ালো 2। তাহলে বিক্রিয়াটার পদার্থ বিক্রিয়ার ক্রম হচ্ছে 2। এবার এখানে একটা প্রবলেম আমরা বুঝে নেব। দেখো ডাইজেনিয়াম লবণের বিয়োজন বিক্রিয়া দেওয়া আছে, বলা হচ্ছে যে 0°C উষ্ণতায় ডাইজেনিয়াম লবণের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয়, নাইট্রোজেন গ্যাসের উৎপাদন হারও দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো প্রথমে বলছে বিক্রিয়ার ক্রম নির্ণয়। তো আমাদের ফার্স্ট অফ অল আমরা কি করব, বিক্রিয়ার ক্রম আমি ধরে নিচ্ছি, আমার বিক্রিয়ার ক্রম হচ্ছে n সমান জিজ্ঞাসা, বিক্রিয়ার ক্রম। এখন রেট ইকুয়েশন যদি লিখি তাহলে আমরা লিখব -d, এখানে ডাইজোনিয়াম ক্লোরাইডের সিম্পল কনসেন্ট্রেশন আমরা এখানে লিখলাম ডাইজোনিয়াম সল্ট কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ডিটি সমান আমরা লিখতে পারি ডি কনসেন্ট্রেশন ইনটু ডিটি। কেন বলো তো এটা লিখলাম, তার কারণ আমার নাইট্রোজেনের সাপেক্ষে এটা আমার ক্রমটা নির্ণয় করতে হবে। তো বিক্রিয়া হার ডি কনসেন্ট্রেশন ইনটু ডিটি সমান রেট লতে আমরা লিখতে পারি কে কনসেন্ট্রেশন ডাইজোনিয়াম সল্ট হোল টু দি পাওয়ার n। এই হচ্ছে কনসেন্ট্রেশন, মানে যেহেতু বলছে নাইট্রোজেন গ্যাসের উৎপাদন হার দ্বিগুণ হচ্ছে, কার ডাইজোনিয়াম লবণের গাঢ়ত্ব দ্বিগুণ করলে, তো আমি ডাইজোনিয়ামের প্রাথমিক গাঢ়ত্ব আমি এ ধরে নিলাম, তাহলে আমার কে হবে a টু দি পাওয়ার n। তাহলে সিম্পল রেট আমি লিখতে পারি রেট সমান আমি লিখতে পারি R1 সমান লিখতে পারি কে a টু দি পাওয়ার n। এবার দেখো বলেছে নাইট্রোজেন গ্যাসের হার যদি দ্বিগুণ হয়, নাইট্রোজেন গ্যাসের হার মানে উৎপাদন হারটা আমরা DN2, এই যে এইটাকে আর ধরে নিলাম, DN2 DT এইটাকে আমরা R1 ধরে নিলাম। তো এবার এর হার দ্বিগুণ মানে কি না 2R1 সমান কি হবে না কে কনসেন্ট্রেশন বলেছে ডাইজোনিয়ামের দ্বিগুণ করো, তাহলে 2A আমরা এটা করে দিলাম, করে দিয়ে হোল টু দি পাওয়ার n করে দিলাম। এবার সিম্পল আমরা যদি এটাকে 1 নম্বর বলি আর এইটাকে আমরা যদি 2 নম্বর সমীকরণ বলি, তাহলে দেখো 1 ভাজিত যদি আমরা 2 নম্বর করি, 2 নম্বর সমীকরণ করি 1 ভাজিত 2 যদি করি, তাহলে কি পাবো না 1/2 সমান পাবো, হ্যাঁ 1/2 সমান পাবো 1/2 টু দি পাওয়ার n। তাহলে সেক্ষেত্রে আমরা 1/2 টু দি পাওয়ার এটাকে 1 ধরে নিচ্ছি, যদি এটাকে 1 ধরি তাহলে n এর মান আসছে 1। তো এটা একটা প্রথম ক্রমের বিক্রিয়া। নেক্সট কোশ্চেন, নেক্সট প্রবলেমে এখানে দেখানো হচ্ছে যে একটা বিক্রিয়ক ABC, এখানে বিক্রিয়কগুলো সবই ABC এবং বিক্রিয়া সংক্রান্ত পরীক্ষালব্ধ ফলাফল। তার মানে সিম্পলি বলা হচ্ছে A B এর সাথে বিক্রিয়া করে B এবং C তিনজনে বিক্রিয়া করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছে। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটি বিক্রিয়কের সাপেক্ষে আগে আমরা কি করব, ক্রম নির্ণয় করব। প্রশ্ন বলেছে বিক্রিয়াটির হার কত। দেখো বিক্রিয়ার হার যদি বের করতে হয় তাহলে অবভিয়াসলি আমাদের বিক্রিয়কের সাপেক্ষে ক্রমটা জানতে হবে। এবার আমরা প্রত্যেকটি এক্সপেরিমেন্ট ভালো করে পর্যালোচনা করব। দেখো 1 এবং 2 দেখি, 1 এবং 2 দেখছি যে বিক্রিয়কের A এর গাঢ়ত্ব একই রাখা হয়েছে, C এর গাঢ়ত্ব একই রাখা হয়েছে, জাস্ট B এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে। তো দেখানো হচ্ছে যে দেখো B এর গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয়, রেট 1 বাই রেট 2 সমান আসছে কত 1, দেখো একই আছে। তাহলে এইটা থেকে আমরা যদি রেট ল লিখি R1, মানে সিম্পলি রেট ল যদি লিখি কে সমান কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার x, B টু দি পাওয়ার y এবং C টু দি পাওয়ার z, অর্থাৎ এর সাপেক্ষে বিক্রিয়া কম x, B এর সাপেক্ষে y, C এর সাপেক্ষে z, তাহলে রেট 1 বাই রেট 2 সমান এখানে 1।
এবার দেখো এক্ষেত্রে এ এবং সি এর গাঢ়ত্ব একই রাখা হয়েছে, তার মানে সিম্পলি আমরা বলতে পারি বি এর গাঢ়ত্ব 0.1 ডিভাইডেড বাই বি এর গাঢ়ত্ব 0.2। বি এর গাঢ়ত্ব প্রাথমিক কী করা হলো, দ্বিগুণ করা হলো। তার মানে দেখো রেটটা এই বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলেও রেটটা কিন্তু ডিপেন্ড করছে না, অর্থাৎ রেট তো একই আছে। তাহলে এক্ষেত্রে থেকে কী প্রমাণ হলো, যেহেতু বাকি বিক্রিয়কগুলির গাঢ়ত্ব স্থির রেখে বি এর বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করলেও বিক্রিয়া হার একই আছে, তার মানে বি এর সাপেক্ষে অ্যাকচুয়ালি এটা শূন্য ক্রমের বিক্রিয়া, তার মানে এখানে ওয়াই ভ্যালু এসে গেল 0। 2 নম্বর এবার আর 3 নম্বর রিয়াকশানটা মানে রেজাল্টটা এবার দেখো। 2 নম্বরে দেখো এ স্থির রাখা হয়েছে, সরি এটা ভুল বললাম, এরপরে আমরা অন্য রিয়াকশান একটা দেখব। 1 এবং 3 যদি পর্যালোচনা করি, হ্যাঁ 1 এবং 3 পর্যালোচনা করা যাক। 1 এবং 3তে দেখো এর কনসেন্ট্রেশন ফিক্সড আছে, বি এর কনসেন্ট্রেশন একই রাখা হয়েছে, সি এর কনসেন্ট্রেশন কী করা হলো, ডবল করা হলো। সেক্ষেত্রে রেটটা আমরা দেখি, রেটটা দেখতে পাচ্ছি ডবল হচ্ছে। তাহলে সিম্পলি কার সঙ্গে ডিপেন্ডেন্ট, কনসেন্ট্রেশন সি টু দি পাওয়ার 1। কারণ এটা এক্ষেত্রে এরকম যদি হয়, বিক্রিয়া হার যদি সি এর সঙ্গে সমানুপাতিক থাকে, তাহলে তবেই একমাত্র যে সি এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে রেটটাও দ্বিগুণ হবে। তার মানে এক্ষেত্রে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে জেড এর মান, এখানে আমরা যদি কনসেন্ট্রেশন সি টু দি পাওয়ার জেড লিখেছিলাম, তাহলে জেড এর মান কত হচ্ছে 1। তার মানে সি এর সাপেক্ষে বিক্রিয়া কম, অর্থাৎ জেড সমান 1। এরপর আমরা যদি 1 এবং 4 ভালো করে লক্ষ্য করি, দেখো এর গাঢ়ত্ব মানে বাড়ানো হয়েছে, বি এর গাঢ়ত্বকে স্থির রাখা হয়েছে, সি এর গাঢ়ত্বকেও স্থির রাখা হয়েছে। সেক্ষেত্রে রেটটা কী আসছে দেখো, তো খুব সহজ করে ভাবলে দেখো 2 আর 3, তার মানে 1.5 গুণ করা হয়েছে, 0.2 থেকে 1.5 গুণ। তার মানে এর গাঢ়ত্ব যদি 1.5 গুণ করা হয়, তাহলে রেটটাও দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে 6, 9, তার মানে 1.5 গুণ। তার মানে এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি রেট সিম্পলি ভ্যারিজ টু কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এটা 1। তাহলে সেক্ষেত্রে এক্স ইজিক্যাল টু 1। তাহলে বিক্রিয়া হারটা আমরা এইভাবে লিখব, রেট সমান কে কনসেন্ট্রেশন এ, বি টু দি পাওয়ার 0 আর লিখছি না, আর সি টু দি পাওয়ার 1। এবার যে কোনো একটা বিক্রিয়ার রেজাল্টে আমরা জাস্ট কি করব, রেট বিক্রিয়া হার জানতে গেলে প্রথমে আমরা কি করব, দেখো প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ থেকে ডেটাগুলোকে পুট করে নেব, নিয়ে হার ধ্রুবকের মানটা বের করে নেব। তো হার ধ্রুবকের মান, হ্যাঁ যেটা বলছিলাম, যেহেতু আমাকে বলছে যে এ এর গাঢ়ত্ব এই আর সি এর গাঢ়ত্ব এই, এবার রেট লটা আমরা লিখলাম আর সমান কে কনসেন্ট্রেশন এ কনসেন্ট্রেশন সি যে এরা। এখানে জাস্ট কী করলাম, কে এর মান বসালাম এবং এর মান বসালাম, সি এর মান বসালাম, এবং এখান থেকে জাস্ট ভ্যালুটা পুট করলে তোমরা মাল্টিপ্লাই করে দেখো এটা আসছে 10⁻⁵, হ্যাঁ, মোল পার লিটার পার সেকেন্ড। এই হচ্ছে কনসেপ্ট। আর একটা আমি গাণিতিক উদাহরণ দেখাবো, তারপরে এই লেসন আমরা প্রায় শেষের দিকেই। তো চলো আর একটা গাণিতিক উদাহরণ দেখে নিই। নেক্সট কোশ্চেন, এ থেকে বি হচ্ছে এই বিক্রিয়ায় গাঢ়ত্ব দেওয়া আছে এর, এবং এর গাঢ়ত্ব এই হলে বিক্রিয়া হার আছে এই, মানে বলেছে গাঢ়ত্ব যদি এই হয় তাহলে তখন বিক্রিয়া হার এই, এর গাঢ়ত্ব অর্ধেক হলে বিক্রিয়া হার হচ্ছে এই। তাহলে তখন গাঢ়ত্ব যখন এই হবে তখন বিক্রিয়া হারের মান কত হবে, না বলছি এর গাঢ়ত্ব কত হলে বিক্রিয়া হারের মান কত। তো এখন দেখো সিম্পলি আমরা রেট লটা লিখবো, রেট ল সমান কে কনসেন্ট্রেশন এ টু দি পাওয়ার এন, কারণ আমি তো জানি না বিক্রিয়াক্রম কত। তো দেখো প্রথম রেট 1টা আমি লিখবো, রেট 1 হচ্ছে আমার 2.4 ইন্টু 10⁻³ ইউনিট ইকুয়ালস আমি লিখতে পারি কে কনসেন্ট্রেশন 2.2 ইন্টু 10⁻³ হোল টু দি পাওয়ার এন। এবার দেখো রেট 2টা কি বলেছে, এর গাঢ়ত্ব অর্ধেক মানে 1.2 ইন্টু 10⁻³ সরি, এর গাঢ়ত্ব অর্ধেক হলে 0.6, এইটা হচ্ছে 0.6 ইন্টু 10⁻³ তাহলে এখানে কে এর গাঢ়ত্ব কত হচ্ছে না 2.2 এর অর্ধেক, তার মানে 1.1 ইন্টু 10⁻³ হোল টু দি পাওয়ার এন।
এবার জাস্ট R1/R2 করে দাও, করলে কি হচ্ছে দেখো 4 সমান কি আসছে না কে কেটে গেল, তাহলে 4 সমান আসছে 2.2/1.1 মানে জাস্ট 2 হোল টু দি পাওয়ার n, কারণ 4কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2, তার এখান থেকে বেরিয়ে গেল n সমান 2, অর্থাৎ বিক্রিয়া ক্রম 2। এবার দেখো এর গাঢ়ত্ব অর্ধেক করলে হয়ে গেল। তাহলে এবার প্রথমে আমরা রেট সমান আমরা যেটা পেয়েছিলাম যে 2.4 ইন্টু 10⁻³ সমান আমরা লিখতে পারি কে ইন্টু কনসেন্ট্রেশন 2.2 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার, এন এর মান 2 বসিয়ে দিলাম, এখান থেকে আমরা কে এর মান পেয়ে গেলাম, তাই না? তাহলে কে এর মান কত? তো এখানে কে এর মান হচ্ছে 4.95, যেটা ভাগ করবো, জাস্ট ভাগ করলে আসছে 4.95 ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ এবারে ইউনিট 10 স্কোয়ার। এবার এখানে প্রশ্ন হলো যে কে এর মান পেলাম, এটা ইউনিটটা কি হবে? ইউনিটটা তোমরা বসালে এখানে পেয়ে যাবে, জাস্ট হয়ে যাচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড ইউনিটটা। এবার সিম্পলি আমরা এর গাঢ়ত্ব কত হলে বলেছে, তাহলে জাস্ট আমরা লিখতে পারি কি যে বিক্রিয়া হার 1.8 ইন্টু 10⁻³ সমান কে এর মান বসাবো, কে এর মান হচ্ছে যেটা পেলাম 4.95 ইন্টু 10⁻², তারপরে কনসেন্ট্রেশন কত হলে জানতে চাইছে এ, তার স্কোয়ার। তাহলে এখান থেকে এ স্কোয়ার সমান কত আসছে, ভাগ করে দাও 1.8 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4.95 ইন্টু 10 স্কোয়ার, হ্যাঁ এটা ভাগ করলাম। তো ভাগ করলে এর ভ্যালুটা আসছে দেখো 1.9 ইন্টু 10⁻³। সুতরাং এ সমান কত হবে, এটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ার রুট করলে 1.8 ইন্টু, না এইটা এ সমান আসছে এইটা, এটা ভাগ করলে আসছে, আর যে ভাগ বল তাকে স্কোয়ার রুট করে দিলাম, একবারে স্কোয়ার রুট করে দিলাম, এ স্কোয়ার সমান এটা, তো স্কোয়ার সমান 1.8 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 4.95 ইন্টু 10 স্কোয়ার। এবার এর থেকে স্কোয়ার থেকে বর্গমূল করলে এ হবে, তাহলে বর্গমূল করলে এই ভ্যালুটা আসছে। তাহলে দেখলাম কি এর গাঢ়ত্ব কত হলে না এই যে 1.9 ইন্টু 10⁻³ এইটা হলে তখন বিক্রিয়া হার হবে 1.8 ইন্টু 10⁻³। তার মানে এর গাঢ়ত্ব এই হলে বিক্রিয়া হার হচ্ছে এইটা, তাহলে এর গাঢ়ত্ব এইটা। ওকে, তো এই ছিল প্রবলেমটা। এখানে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যে তোমরা ক্লাস করছো ভালো লাগছে। তো চলো এখন আজকের ক্লাসটা এখানে শেষ করি, পরবর্তী লেসনে থাকছে কিছু গাণিতিক আরও অনুশীলন এবং পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব।